আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বর্তমানে দেশে বিদেশি ঋণের পরিমাণ $৭৮ বিলিয়ন বেশি। সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার গেল 2 মাসে $90 মিলিয়ন বেশি ঋণ পরিশোধ করেছে। অর্থমন্ত্রী জানান, দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $35 বিলিয়ন। তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার। সাদিয়া কানিজের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আলমগীর হোসেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিগত আওয়ামী সরকারের আমলে বিদেশে অর্থ পাচার, বড় ধরনের ঋণ গ্রহণের কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। তবে দেশকে এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের ঋণ কমিয়ে আনার চেষ্টার প্রতিফলন আসছে বাজেটে দেখা যাবে। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০67.20 মিলিয়ন ডলার সমপরিমাণ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে 34,873.32 মার্কিন মিলিয়ন ডলার। এখানেও এটা ক্রমান্বয়ে বাড়ছে। মাননীয় স্পিকার, আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। যত তাড়াতাড়ি আমরা টাকা দেশ থেকে ফিরিয়ে আনতে পারবো, এই সরকার এবং দেশের লাভ, এটা তো সবাই জানে। সুতরাং এই ব্যাপারে আমরা পিছিয়ে নাই। এই কাজটি পূর্ণোদ্যমে চলছে। মাননীয় স্পিকার, আমরা আশা করছি আগামী দিনে এটার সুফল হয়তো দেখতে পাবো। পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনা, এসালম ও বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধার সহ দেশে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে সরকারের নানা পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, ঋণ খেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। টাকার অবমূল্যায়নের কারণে আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মূলধনে যে টান পড়েছে তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা দেবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবেদনশীল তথ্য ও আলমগীর শেখ, আরটিভি, ঢাকা। সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকালে সংসদ সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিতে সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিনকে আহ্বায়ক সদস্য হিসাবে, ময়মনসিংহ 8 আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা 4 আসনের হাসনাত আবদুল্লাহকে রাখা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের 50 প্রার্থী। মঙ্গলবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন। 22 এপ্রিল জামায়াত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়ন যাচাই বাছাই করবে কমিশন। রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী 21 এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বেলা 11টায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামাত জোটের 13 প্রার্থী। প্রত্যাশা করেন সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখার। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। 70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিন জুই। বাংলাদেশের যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায় এবং এটাকে আরো কিভাবে রিডিউস করা যায়, কন্ট্রোল করা যায়, এটি নিয়ে কথা বলার ইচ্ছা আমার আছে। মনোনয়নপত্র জমা দেন বিএনপির 36 প্রার্থী। দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা তাদের। আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসার নেত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই, কাজ করতে চাই। এছাড়া সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির প্রার্থীরা। এলাকার উন্নয়নের জন্য আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সংসদ সদস্য হিসেবে যে দায়িত্ব যখন পড়বে, সেই কাজগুলো আমরা করে যেতে চাই। ন্যায় বিচার সম্পন্ন, সহিষ্ণু
একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা। আমরা সেই লক্ষ্যে কাজ করব। সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির প্রার্থীরা গণতন্ত্রের উত্তরণে কাজ করবে। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। 22 এপ্রিল জামাত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারণ করেছে কমিশন। 50টি আসনের মধ্যে বিএনপির 36, জামাত জোট 13 ও স্বতন্ত্র জোটের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালত। পূর্বে দায়েরকৃত মামলায় সমনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের আমলি আদালতের বিচারক সুমন কর্মকার। এর আগে 2 এপ্রিল তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়ম কানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি, এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেফতার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেফতারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র। গ্রীষ্মের তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মতো দৃশ্য। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। সব বাচ্চাদের জন্য দোয়া করতেছি যেন সব বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেয়। সরকারের কাছে অনুরোধ থাকবে যে আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্টেবল সলিউশন, একটা স্টেবল সিলেবাস থাকে। আলহামদুলিল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্ন ছিল সহজ ও মানসম্মত। প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দিয়েছেন তারা। কোয়েশ্চেনও ইজি ছিল, লিখতে পেরেছি সবই। গাড়টা ঘুরাইতে দেয় না জাস্ট। এমনি পরীক্ষা অনেক সহজ হয়েছে, এমসিকিউ কমন পড়ছে, সিকিউ কমন পড়ছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে, A+ আসবে আশা করছি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন জানান, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোস বা মূল লক্ষ্য হবে লার্নিং উইথ হ্যাপিনেস, এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আনন্দের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব। ঘোষণা ছাড়াই প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। জানান, প্রতিটি পরীক্ষায় গোপনে কেন্দ্র পরিদর্শনে যাবেন তিনি। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখবে না সরকার। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। বাতিল হওয়া পিএসসি ও জেএসসি পরীক্ষা নতুন করে চালুর কোনো সম্ভাবনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ দেশে সব ফিলিং স্টেশনে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের।
দাম বাড়ার পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত না নিলেও কিছু কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে তেলের জন্য হাহাকার প্রাইভেট কার থেকে মোটরসাইকেল চালকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলেও এখনও কোথাও নেই সেই চিত্র। রাজধানীর অনেক পাম্পে সকাল থেকে বন্ধ তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে লাইনে দাঁড়া তেলের গাড়ি আসবে, তারপরে তেল দেওয়া শুরু। রাত্রি 3টার সময় আসছি, এখন বাজে কয়টা? এখন বাজে 10টা। তেল আস্তে আস্তে বাজবে দুপুর 2টা। তেল পাইতে মিনিমাম 4টা বাজবে। এটা তো সমাধানটাই চাই, না চাইলেও কেন এই যে তেল নিতে আমরা ঘন্টার পর ঘন্টা বসে দিই। ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেল চালকদের কোনো পাম্পে দেয়া হচ্ছে না তেল। অনেকে এই সিদ্ধান্ত না জানায় পড়ছে ভোগান্তিতে। এখন এই মুহূর্তে বলতেছে ফুয়েল পাস ছাড়া হবে না। আমরা এত কষ্ট ভোগ করার পরেও ওনারা আমাদেরকে আরো রিভেন্স কেন কষ্ট দেয়? এটা জড়িত সিন্ডিকেট। দাম আরো বাড়ুক এরকমই থাকবে, দাম আরো 50 টাকা কমাই দিলে এরকমই থাকবে। দাম বাড়ানো নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। সবার চাওয়া এমন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে। সরকার উচিত যে এটা পদক্ষেপ নেওয়ার, যে এই সিরিয়ালটা যেন না থাকে আর তেল যেন পর্যাপ্ত সরকার রাখে। সরকারের চোখ এগুলো বন্ধ টোটালি, কারণ তাদের সংসদে বলা হয় তেল এখানে প্রচুর পরিমাণে তেল। আপনারা দেখেন তো এখানে কয়টা মানুষের বাইকে আপনি তেল পেতেছেন, গাড়িতে তেল পেতেছেন। সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই এমন কথা বলা হলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন ভোগান্তির পাশাপাশি সংশয় তৈরি করছে জনমনে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। তেলের দাম বাড়ার কারণে জনজীবনে প্রভাব পড়বে বলেও জানান তিনি। এসব নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। এয়ার বাদলের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাইম। সরকারের কার্যক্রমের সর্বশেষ আপডেট জানাতে নিয়মিত এ ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে খাল খনন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। হামের টিকার আপডেটও জানান তিনি। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। নতুন বাণিজ্য নীতিমালা শিগগিরই উন্মুক্ত হবে বলেও জানান তিনি। এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি এই চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারত, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এর প্রভাবও বাস ভাড়ার বিষয়ে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এতটাই সামান্য যা দ্রব্যমূল্যে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে মন্ত্রণালয়ে তিনি এমন কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে গুটি কয়েক মানুষ 18 কোটি মানুষকে জিম্মি করবে, সরকার এমনটা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। খাদ্যের এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে 1347 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 38 জন এবং সন্দেহজনক আরও 185 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3805 জন এবং
সন্দেহজনক আরও 25,935 জন আক্রান্ত হয়েছে। টিআরপি নিয়ে অনিয়মের লাগাম টেনে ধরতে বর্তমান পদ্ধতি বন্ধের পাশাপাশি শতভাগ ডিজিটালাইজেশনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত টিভি চ্যানেলগুলো আবেদন করলে বর্তমান টিআরপি পদ্ধতি বন্ধে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি শতভাগ টিআরপি ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও সরকার কাজ করবে বলে জানান তিনি। দেখুন টিআরপি নিয়ে এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল দেশের 40টি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণ করে তৃতীয় পক্ষকে দিয়ে। বিটিভি সহ সরকারি টিভি চ্যানেলগুলো বাদ দিলে এর সংখ্যা 36। প্রায় 4 কোটি টিভির বিপরীতে কথিত 500 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণের দাবি করে বিএসসিএল। অভিযোগের পাশাপাশি বিএসসিএল কর্তৃপক্ষ নিজেরাও টিআরপি নিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে। অনিয়মের অভিযোগটা আসে হলো যে এই যে বাসায় যে বক্সগুলো বসানো হয়, এই বাসার বক্সগুলো কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বাসার ঠিকানা ডিসক্লোজ হয়ে যায়। শতভাগ ডিজিটাল ছাড়া এমন পদ্ধতিতে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। সরকার যেটা ভাবতে পারে যে পরিপূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি টেলিভিশন ওনার্স যারা রয়েছে বা এই টিআরপি যারা নির্ধারণ করেন এদের সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উচিত হলো এই অশুভ শক্তির লাগাম টেনে ধরা, যাতে কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পক্ষে টিআরপিকে বা টিআরপির প্রতিবেদন নিতে না পারে, নিয়ে জনগণকে বা দর্শকদেরকে বিভ্রান্ত করা, আমার বিজ্ঞাপন সংস্থাগুলোকে বিভ্রান্ত করা, এই কাজ যাতে কেউ করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আবেদন পেলে ব্যবস্থা নেবে সরকার। সংক্ষুব্ধরা কেউ একটা আবেদন করলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মন্ত্রী জানান, টিআরপি সহ সব ধরনের তদারকি ব্যবস্থাকেই ডিজিটালাইজেশন করতে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু টিআরপি নয়, আপনার যে কোনো ধরনের তদারকি ব্যবস্থাকে আমরা একটা প্রযুক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে আনার উদ্যোগ নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংখ্যাটা একটু নেন। আর হচ্ছে যে এআর বাদল, আরটিভি, ঢাকা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে থাকলে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি ও দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দাবির বিষয়ে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দূরত্ব কমাতে 3 মাসে একবার নোয়াবের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের হয়রানি যেটা, যারা গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। সম্মত হয়েছেন এবং উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন 28 বছর বয়সী এই ক্রিকেটার। সাকলাইনের পাশাপাশি পেস আক্রমণে যোগ করা হয়েছে 23 বছর বয়সী রিপন মণ্ডলকেও। এদিকে টানা খেলার ধকল সামলাতে সিরিজের প্রথম 2 ম্যাচে বিশ্রামে পাঠানো হয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাকে। এদিকে দলে ফিরেছেন 2 ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। স্পিন বিভাগে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী ও মাহিদুল ইসলাম। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পাওয়ায় 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগ্রাসরা। তাই এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে জ্যোতিষ আর্মিনরা। অন্যদিকে সিরিজের টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইবে সফরকারীরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।